কিন্তু আমরা দেখি যে লুটপাটের ক্ষেত্রে সবসময় কিন্তু তাদের মধ্যে একটা ঐক্য থাকে। এই জন্য কিন্তু কোনো ঐক্য কমিশন গঠন করতে হয় না। আমাদের আগে কর্মসংস্থান, তারপরে পর্যটক, তারপরে পর্যটন, তারপরে আপনারা যা কিছু করেন। কিন্তু আমাদের পেটে যদি ভাত না থাকে তাহলে আমরা প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে কি করব? শুনছিলেন জলের শব্দ। এ কোনো সাধারণ কোনো জলের শব্দ নয়, এটি সাদা পাথরের জলের শব্দ। এরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে যে সামনে যে দলাই সেতু আছে, দলাই সেতুর নিচ থেকে, পিলারের নিচ থেকে তারা বালু তুলে নিচ্ছে। কিন্তু এই বালু সরিয়ে নিলে যে একসময় যে ব্রিজটা ধসে পড়বে সেটা কিন্তু তারা বিবেচনা করছে না। এই তিনটি বিজেপির যে বিওপি আছে, বিজেপির এখানে দায়বদ্ধতা আপনি কতটুকু দেখছেন সাদা পাথর রক্ষার্থে? এতদিন থেকে যে লুটপাট বা পাথর, আমাদের 10 নম্বর বলেন আর ভোলাগঞ্জ সাদা পাথর ভাঙ্গার এরিয়া থেকে যা পাথর গেছে, কোটি কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। পাথরটা তো শেষ হয়ে যাবে, পর্যটন কেন্দ্রটাও শেষ হয়ে যাবে। এই যে পর্যটন কেন্দ্র নির্ভর যে একটা সম্ভাবনা ছিল সেটাও শেষ হয়ে যাবে। দর্শক, শুনছিলেন জলের শব্দ। এ কোনো সাধারণ কোনো জলের শব্দ নয়, এটি সাদা পাথরের জলের শব্দ। হ্যাঁ, সাদা পাথর পাঠক। দর্শক, আপনারা সাদা পাথর বললে বোধহয় আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সাদা পাথর সারা বাংলাদেশে একটাই, এক নামে সবাই চেনে। সাদা পাথরের অন্য পরিচয় জল পাথরের জনপদ হিসেবে, কিন্তু এখন ভিন্ন এক পরিচয় সাদা পাথরের। চারিদিকে জল থই থই করছে, কিন্তু পাথর কই? পাথর নেই, পাথর লুট হয়ে গেছে। লুট হয়ে গেছে সাদা পাথরের স্বপ্ন। এই বিশাল জনপদের সাথে, এই সব সাদা পাথরের সাথে সংশ্লিষ্ট অসংখ্য মানুষের স্বপ্ন লুট হয়ে গেছে। এই সাদা পাথরকে কেন্দ্র করে যে পর্যটন সম্ভাবনার তৈরি হয়েছিল সেটাও এখন একটা প্রশ্নের মুখে পড়েছে। এই নিয়ে আমরা কথা বলবো এখন। ঠিক আছে, আমাদের সাথে আছেন আধুনিক কাগজের স্টাফ রিপোর্টার আহমেদ সবুজ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, সাদা পাথরকে নিয়ে আধুনিক কাগজের এক ভিন্ন আয়োজন। আমরা এই মুহূর্তে আমাদের সাথে আছে আধুনিক কাগজের কোম্পানিগঞ্জ প্রতিনিধি জনাব ফখরুদ্দিন, এবং আমাদের সাথে আছেন আমাদের দৈনিক আধুনিক কাগজ পত্রিকার সম্মানিত প্রকাশক সাইদ চৌধুরী টিপু। আমরা একটু চলে যাব এখন আমাদের কোম্পানিগঞ্জ প্রতিনিধির কাছে। এই সাদা পাথর আসলে শুরুটা কেমন ছিল? সাদা পাথরের শুরুর কথা আমরা একটু শুনবো আমাদের প্রতিনিধি ফখরুদ্দিনের কাছে। ভোলাগঞ্জ সাদা পাথর প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি ছিল। এক সময় নদীর দুই ধার দিয়ে সাদা পাথরে ছড়িয়ে ছিটিয়েছিল হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি পাথর। এই পাথর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশ বিদেশের মানুষও এই সাদা পাথরে আসতেন। শুরুটা আসলে কেমন ছিল এই যে সাদা পাথরের যে স্টোরিটা, যদি আমরা একটু? সাদা পাথরের হিস্ট্রিটা হচ্ছে গিয়ে 2016-17 দিকে এটা আসলে সাদা পাথর নামে নামকরণ হয় বা 0 পয়েন্ট নামে রাখা হতো। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম সাদা পাথরের শুরুর কাহিনী। আমরা একটু চলে যাব আমাদের দৈনিক আধুনিক কাগজের সম্মানিত প্রকাশক জনাব সাইদ চৌধুরী টিপুর কাছে। আমরা সাইদ চৌধুরী টিপু, আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আপনি অবশ্যই অবগত হয়েছেন যে সাদা পাথরের যে 5 আগস্টের পর যে লুটপাট হয়েছে, এবং এটি কিন্তু ভিন্ন একটি পরিচয় এখন বহন করছে এই সাদা পাথর। এখানে আপনার কাছে মনে হচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে যে এখানকার যারা স্থানীয় প্রশাসন আছে তাদের আসলে কতটুকু দায়বদ্ধতা আপনি এখানে দেখছেন? আসলে দায়বদ্ধতা তাদের অবশ্যই আছে, কারণ প্রশাসনের কাজই হচ্ছে নিরাপত্তা দেওয়া। সেটা যে শুধু মানুষের নিরাপত্তা তা নয়, পরিবেশেরও নিরাপত্তাটাও প্রশাসনের দেওয়া দায়িত্ব। আমরা মনে করি এখানে প্রশাসন বেশ দায়বদ্ধ, এবং প্রশাসনের এখানে একটা ব্যর্থতা রয়েছে, অবশ্যই ব্যর্থতা রয়েছে। স্থানীয় যে প্রশাসন রয়েছে, আমরা যতটুকু আসলে জানতে পেরেছি, আমরা বারবার ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে আসলে তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না, এবং তারা বারবারই আসলে দায় ইশারা একটি বক্তব্য দিয়ে যায় যে তারা অভিযান চালাচ্ছে, পরিচালনা করছে, তারা দেখছে। এই করছির মধ্যেই কিন্তু আসলে সাদা পাথর লুট হয়ে গিয়েছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে 5 আগস্টের পর যে লুটের যে সংখ্যা আমরা শুনতে পাচ্ছি, 100 কোটির উপরে পাথর লুট হয়েছে? আপনারা যারা গণমাধ্যমে কাজ করেন, আপনারাই রিপোর্ট করেছেন অনেক, আমরা দেখেছি। আপনার কাছে কি মনে হচ্ছে আসলে এটি 100 কোটি বা এর বেশি হতে পারে কিনা? আসলে পাথরের যে এখানে যে পরিমাণ পাথর ছিল, যে টাকার অঙ্ক যেটা বলছেন, সেটা আসলে একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়। এই পরিমাণ, বিপুল পরিমাণের পাথর ছিল। আমরাও অনেক সময় এসেছি সাদা পাথরে, কিন্তু কখনোই এরকম চিত্র দেখিনি। একসময় আমরা জাফলং যেতাম, জাফলংয়ের একটা চিত্র ছিল, এখন জাফলং ধ্বংস হয়ে গেছে। আমাদের এই যে পাথরের, এখন এই যে সাদা পাথরটা ছিল,
একটা সিলেটের একটা প্রতীক হয়ে সেটাও ধ্বংস হয়ে গেছে। এখানে যে শুধু প্রশাসনের দায় সেটাও না, এখানে বিভিন্ন রাজনৈতিক মহল, রাজনৈতিক সংগঠনেরও দায় আছে। আমরা দেখি যে তারা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে আন্দোলন করেন রাজপথে, একজন আরেকজনকে সহ্য করতে পারে না, একদল আরেক দলের বিপক্ষে কথা বলেন, একদল সরকারে থাকেন একদল বাইরে থাকেন, বিপক্ষে কথা বলেন। কিন্তু আমরা দেখি যে লুটপাটের ক্ষেত্রে সবসময় কিন্তু তাদের মধ্যে একটা ঐক্য থাকে। এই জন্য কিন্তু কোনো ঐক্য কমিশন গঠন করতে হয় না, এই ঐক্যটা তাদের মধ্যে ভিতরের মধ্যেই থাকে। কিন্তু এই 450 টাকায় প্রতিটি নৌকা থেকে সরকার নিচ্ছে। সরকার কি করছে? যে সাদা পাথর একটি পর্যটন স্পট এটা ঘোষণা করে দিয়ে সরকারের দায়িত্ব শিখে এখানে যে আমরা দেখছি যে এই যে সাদা পাথরের ক্ষেত্রে আমরা এই যে রাজনৈতিক যে প্রভাব বা এটাও এই অভিযোগটা উঠে এসেছে। আমরা সম্ভবত গতকালকেই একটা যে এইখানকার একটা রাজনৈতিক দলের যিনি সভাপতি ছিলেন তাকে সাধারণ সম্পাদক আচ্ছা উনাকে আমরা যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তো সংগঠন বলছে যে সংগঠন বিরোধী কাজ, কিন্তু স্থানীয়রা বলছেন যে মূলত এর পেছনে রয়েছে এই সাদা পাথরের লুটপাটের বিষয়টি। তো এখানে রাজনৈতিক দলেরও দায়বদ্ধতা আছে, প্রশাসনেরও দায়বদ্ধতা আছে এবং স্থানীয় জনগণেরও দায়বদ্ধতা আছে। তারা যদি সোচ্চার হতেন, যে তারা যদি মনে করতেন যে এটা আমার এলাকা, এখানে আমার এই যে পাথরগুলো যদি থাকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে, এই নিয়ে কিন্তু একটা বিশাল একটা পর্যটন ক্ষেত্র তৈরি হয়েছে। আমরা দেখেছি এই যে সাদা পাথর দোকান আগে দোকান আছে, রেস্টুরেন্ট আছে বা বিভিন্ন ধরনের ব্যবসার সুযোগ আছে, কিন্তু পাথরটা তো শেষ হয়ে যাবে, পর্যটন কেন্দ্রটাও শেষ হয়ে যাবে। এই যে পর্যটন কেন্দ্র নির্ভর যে একটা সম্ভাবনা ছিল সেটাও শেষ হয়ে যাবে। আমরা এখন একটু শুনবো আমাদের কোম্পানিগঞ্জ প্রতিনিধি ফখরুদ্দিনের কাছে। আমরা একটু যাব। ফখরুদ্দিন, একটু আমাদেরকে বলবেন যে 5 আগস্টের পর একটি পট পরিবর্তন হয়েছে দেশে, এরপর পরবর্তী চিত্র কিন্তু আমরা দেখেছি সাদা পাথরের লুটপাটের একটি চিত্র ফুটে উঠেছে। এই লুটপাটের খবর নানান প্রান্তে কিন্তু ছড়িয়ে গিয়েছে। এই ছড়িয়ে যাওয়ার পর দর্শনার্থীরা কেমন আসলে এই সাদা পাথর আসছে? আসলে 5 আগস্টের পরে যেভাবে দর্শনার্থী আসতেন বা যেভাবে তারা আনন্দ বা উল্লাস করতেন, তার ব্যতিক্রমী একটু চিত্র দেখা গিয়েছে। 5 আগস্টের যে পর থেকে সাদা পাথর বলুন আর বাংকার বলুন, এখানে যে লুটপাটের যে নৌকাগুলো চলে, পাথরবাহী এবং বালিবাহী যে নৌকাগুলো চলে, সেই নৌকাগুলো বেপরোয়া। গত কিছুদিন আগে আমরা একটা জানতে পারি যে একটা পর্যটকবাহী নৌকার উপর দিয়ে বালুবাহী নৌকা একটা উঠে যায়, তখন একজন পর্যটকও আহত হয়। এ নিয়ে বিভিন্ন বিষয়ে মানুষ আগ্রহ হারিয়ে ফেলতেছে দিন দিন। আজ 2-1 দিন ধরে দেখা যাচ্ছে পর্যটক শূন্য এই সাদা পাথর এলাকায়, একেবারে হুমকির মুখে রয়েছে। একবারে মোটামুটি সাদা পাথর এরিয়াটা যে পর্যটক যেভাবে আসার কথা ছিল সেভাবে আসলে আসতেছে না বলে মনে করছে। আচ্ছা, এখানে বারবারই আসলে বলা হচ্ছিল কর্মসংস্থান, যারা আসলে পাথর নিয়ে কাজ করে বা বালুর যারা কাজ করে, কর্মসংস্থানের কথা এখানে উঠে আসছিলেন। কর্মসংস্থান বলতে এখানকার যারা নৌকা, যারা পাথর বহন করে বা বালু বহন করে, তাদের আসলে চিত্রটা এখানে কেমন? আসলে এখানে যেভাবে পর্যটক কেন্দ্র প্রয়োজন, তেমনিভাবে কর্মসংস্থানের প্রয়োজন আছে। এটা বিভিন্ন সংগঠন বা বিভিন্ন শ্রমিকদের সাথে আমরা কথা বলি, তারা আমাদেরকে বলে যে আমাদের আগে কর্মসংস্থান, তারপরে পর্যটক, তারপরে পর্যটন, তারপরে আপনারা যা কিছু করেন। কিন্তু আমাদের পেটে যদি ভাত না থাকে তাহলে আমরা এই দিয়ে কী করব, প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে কী করব? তো আমরা তাদের সাথে বারবার কথা বলেছি, তারা বারবারই বলতেছে যে আমাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, আমাদেরকে একর করে দেন, যে এই একরে পাথরবাহী বা পাথর উত্তোলন বা পাথর ইজারা দিয়ে বৈধভাবে সরকারি বৈধ পন্থায় যাতে আমাদের কর্মসংস্থানের বিকল্প একটা ব্যবস্থা করে দেওয়া হয়, সেই বিষয়টা তারা বারবার বলে থাকেন। এটির আসলে কোনো সুরাহা হচ্ছে না। এটির আসলে সুরাহা হচ্ছে না। এই যে এতদিন থেকে যে লুটপাট বা পাথর, আমাদের 10 নম্বর বলেন আর ভোলাগঞ্জ সাদা পাথর ভাঙ্কার এরিয়া থেকে যা পাথর গেছে, কোটি কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। যদি আমরা মাস্টার প্ল্যানে বা ইজারার মাধ্যমে যদি আমরা এই পাথরগুলো, যদিও আহরণ করা বৈধ না, তারপর যদি করা যেত বৈধভাবে, তাহলে আমরা লাখ কোটি কোটি টাকার রাজস্ব পেত সরকার। আচ্ছা ফখরুদ্দিন, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম। এখানে যে নৌকা দিয়ে যে পাথরগুলো তোলা হয়, তাদের দৈনিক মজুরি আসলে কত টাকা পড়ে? এখানে এক একজন লেবার এক এক রকম রোজ পালায় বা দৈনিক আয় করে 15 থেকে 2000, 1000, এমনও আছে 500 টাকাও ইনকাম করে থাকেন। যে যেমন একজন নৌকা মাঝি যদি 3 টিপ দিতে পারে তার 3000 টাকা ইনকাম হচ্ছে। একজন মাঝি যদি 5 টিপ দিতে পারে তাহলে গড় পড়তায় তারা 5-6 জন থাকলে 5-7 হাজার টাকা ইনকাম করতে পারতেছে।
আচ্ছা, যে যে নৌকাগুলো পর্যটকদেরকে বহন করে তারা আসলে প্রতি ট্রিপ মাফিক তারা কত টাকা ইনকাম করে? ওরা তো সরকারি রুল অনুযায়ী তারা 800 টাকা নেয়, এর মধ্যে 350 টাকা নৌকাকে দেওয়া হয়, বাদ বাকি সরকারিভাবে সরকারি সেগুলো। এখানে যদি আমরা আপনাকে যদি বলি, এখানে পাথর উত্তোলন ছাড়াও তো এখানে কর্মসংস্থানের অনেক কিছু আছে। যেহেতু আসলে একটি সাদা পাথর, এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে, তো এখানে তো যে কর্মসংস্থানের যে বিষয়টি, এখানে অনেক কিছু করেই আসলে এখানে কর্মসংস্থান করা যায়। তো সেক্ষেত্রে আসলে কেন বা অবৈধভাবে বারবারই আসলে এখানকার যারা আছে তারা কেন বারবারই আসলে পাথরকে আসলে তারা অবৈধভাবে তুলে একটা কর্মসংস্থানের দোহাই দিয়ে? আসলে কর্মসংস্থান যে সাদা পাথরের কথা বলা হয়েছে সেখানে অপ্রতুল, এখানে এত মানুষের আসলে কর্মসংস্থান হয় না। আর সাদা পাথর কেন্দ্রিক 2 দিন ব্যবসা হয়ে থাকে, যেমন শুক্র এবং শনি বা সরকারি ছুটির দিন বা অন্যান্য বন্ধের দিনেই সাদা পাথরে মানুষের আনাগোনা দেখা যায়। এছাড়া সাদা পাথর তেমন একটা পর্যটকের আনাগোনা দেখা যায় না। এছাড়া মনে করতে পারেন সাদা পাথর ওই পরিমাণ মানুষ, যে পরিমাণ এখানে বারকি বা বালি তুলে আহরণ করে, ওই পরিমাণ মানুষের কর্মসংস্থান হওয়ার মতন মানে এই সিচুয়েশন হয়ে উঠে নেই। যদি এটাকে মাস্টার রুলে বা মাস্টার প্ল্যান করে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে যদি সাদা পাথরকে কর্মসংস্থানের সুন্দর আকারে যদি করা যেত, তাহলে হয়তো বা একটা কিছু হতো। কিন্তু আসলে আমাদের এখানে কোনো ধরনের কোনো শৃঙ্খলাই নেই। কোথায় নৌকা বসবে, কোথায় নৌকা দাঁড় করবে, কোথায় দোকানি বসবে, কোথায় মাঝি কাজ করবে, কোথায় ফটোগ্রাফার ফটো তুলবে, কতটুকু পর্যন্ত পর্যটকরা যাবে, কতটুকু পর্যটকরা যাওয়ার বাধ্যবাধকতা আছে, সেগুলোও কেউ দেখিয়ে দিচ্ছে না বা উদ্যোগও নিচ্ছে না। এই লুটপাটে আসলে আপনারা যারা স্থানীয়রা আছেন, আপনাদের ভূমিকা কেমন ছিল? এই লুটপাট যে হয়েছে, লুটপাট স্থানীয় বিভিন্ন নেতা কর্মীরা লুটপাটের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান দিয়ে থাকে, সেটা আমরা দেখতে পাই। এবং স্থানীয়রা যারা তাদের ভাষ্য অনুযায়ী এটা বেশিরভাগ এই লুটপাটে জড়িত বহিরাগত শ্রমিকেরা বা বহিরাগত জনবল যারা আছে, তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আইসে তারা এখানে এই এলাকায় থাকে, তাই তারা কাজ করে। কোন কোন এরিয়ার মানুষজন? বিভিন্ন অঞ্চলের, যেমন সুনামগঞ্জ, হবিগঞ্জ, নবীগঞ্জ, এইরকম এলাকায় বিভিন্ন মানুষ এসে কাজ করে। আমরা এই যে মোবাইল কোর্টে যতটা অভিযানে মানুষ হয়েছিল, অভিযানে আটক হয়েছিল, সেখানে বেশিরভাগ দেখা গেছে যে বহিরাগত মানুষগুলাই আটক হয়েছে। জনাব সাইদ চৌধুরী টিপু, আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই। আমরা দেখেছি 5 আগস্টের পর সিলেটের যে সৌন্দর্য বর্ধিত যে স্থানগুলো আছে সেখানে ব্যাপক লুটপাটের চিত্র কিন্তু ফুটে উঠেছে। সাদা পাথরের পাশাপাশি জাফলং, বিছনাকান্দি, এই দুটি জায়গা কিন্তু আসলে আড়াল হয়ে যাচ্ছে সাদা পাথরের এই লুটপাটের ফলে। তো সেই দুটি স্থানেও কিন্তু একই দ্বারাই কিন্তু লুটপাট হচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে সিলেটের সৌন্দর্য নষ্ট করার জন্য একটি চক্র হয়ে উঠেছে, যে সিলেটের যে পর্যটন স্পটগুলো আছে সেগুলোকে লুটপাট করে সিলেটের সৌন্দর্যের যে স্থানগুলো আছে সেগুলোকে তারা বিলুপ্ত করে দেওয়ার মতো একটি চক্র আপনার কাছে কি মনে হচ্ছে? আসলে ধন্যবাদ। আসলে মনে হচ্ছে যে আপনার কথাটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। আসলে কথাটা হচ্ছে যে যেখানে কাঁচা টাকা, আমরা বলি যে এই পাথরগুলো হচ্ছে কাঁচা টাকা, আসলে সেখানে আসলে কাঁচা টাকার নেশাটাই অন্যরকম। টাকা আছে সেখানে আপনি যে বলা হয় যে চূড়া না শুনে ধর্মের কাহিনী, সৌন্দর্য যে আমাদের ফখরুদ্দিন বলছিলেন যে সৌন্দর্য, স্থানীয়রা বলছেন যে আপনারা আগে আমাদের খেয়ে পরে বাঁচতে হবে, তারপর সৌন্দর্য রক্ষা। এই বিষয়টা যে ফখরুদ্দিন আরেকটা জিনিস বলছিলেন যে নৌকা থেকে 800 টাকা নেওয়া হয়, আবার নৌকার যে মাঝি তিনি পাচ্ছেন 350 টাকা, থাকে কত 450 টাকা। এই 450 টাকা কিন্তু সরকারের কাছে যাচ্ছে, কিন্তু এই 450 টাকায় প্রতিটি নৌকা থেকে সরকার নিচ্ছে। সরকার কি করছে? যে সাদা পাথর একটি পর্যটন স্পট, এটা ঘোষণা করে দিয়ে সরকারের দায়িত্ব শেষ। এখানে যে একটা অবকাঠামোর দরকার, যে এদেরকে এই টাকাটা আমরা নিচ্ছি, সরকার প্রতি নৌকা থেকে সরকার পাচ্ছে 450 টাকা। এই 450 টাকার বিনিময়ে সরকার সাদা পাথরকে কি দিচ্ছে? এটা একটা প্রশ্ন রয়েছে। আমরা আগেও যখন দেখি, যখন একটা জমজমাট পর্যটন কেন্দ্র ছিল, এখানে কিন্তু আপনার এই যে অনেকেই আসেন যে ওয়াশরুম পর্যন্ত নেই, ভালো ওয়াশরুম। অনেকে আসেন বিব্রত, নারী পুরুষ আসেন, অনেকে কিন্তু বিব্রতকর অবস্থায় পড়েন, অনেকে যাচ্ছেন পাশের হোটেলে যাচ্ছেন, প্রয়োজন তো আর সবার, তো পাশের হোটেলে যাচ্ছেন, এটা ওয়াশরুম পর্যন্ত নেই। সরকার শুধু তার দায়বদ্ধতা, এখন সরকার বলছে যে আমরা পর্যটন কেন্দ্রগুলো রক্ষা করতে হবে, কিন্তু রক্ষা করার দায়িত্ব যে সাদা পাথরের জনগণ তাদের তো না, বা স্থানীয়দেরও না, এটা সরকারের উদ্যোগ নিতে হবে। আমরা দেখি যে জাফলং শেষই হয়ে গেছে বলতে পারেন আপনারা। আর এই যে
এর কাছেই আছে, আমরা যেখানে আছি এটা কিন্তু ধলাই নদী, ধলাই নদী। এখন যে পাথর খেকো বলুন, বালু খেকো বলুন, এরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে যে সামনে যে ধলাই সেতু আছে, ধলাই সেতুর নিচ থেকে, পিলারের নিচ থেকে তারা বালু তুলে নিচ্ছে। কিন্তু এই বালু সরিয়ে নিলে যে একসময় যে ব্রিজটা ধসে পড়বে সেটা কিন্তু তারা বিবেচনা করছে না। এই ব্রিজটা ধসে পড়লে একটা বিশাল জনপদ যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখছি যে পাশেই প্রশাসনিক বিভিন্ন স্থাপনা আছে, তারা কিন্তু চাইলে এগুলো রক্ষা করতে পারে। আমরা তাদেরকে যেন এই ক্ষেত্রে দেখছি অনেকটা নির্বিকারী, যে ব্রিজটা ধসে পড়ে গেলে আমি আপাতত হয়তো বালু নিচ্ছি। আমরা আর এখানে আসার পর আরেকজনের কাছ থেকে আমরা যে অভিযোগ শুনছিলাম যে এই যে লুটপাটটা মূলত বেশি বেড়ে গেছে, এই যে এখানে বালুমহলটা ইজারা দেওয়ার পর নাকি লুটপাটটা বেড়ে গেছে। বালুমহলের একটা ইজারা নির্ধারিত করে দেওয়া হয়েছে, এরপর থেকে এই যে দলাইয়ের নিচ থেকে বালু চলে যাচ্ছে। এই যে লুটপাট, আসলে এই সৌন্দর্য, সিলেটের যে একটা আলাদা সৌন্দর্য পর্যটন, আসলে এটা হয়তো আর আপনি যেটা বলছিলেন চক্র, জানি না, অনেকের অনেক উদ্দেশ্য থাকতে পারে এর পিছনে হয়তো। আর এর আগে আমরা শুনেছিলাম যে এই যে সিলেটের এই যে পাথরের যখন বন্ধ ছিল তখন বলা হতো যে এই যে সিলেটের পাথর সম্পদটাকে কাজে লাগানো হচ্ছে না, অন্য একটা চক্রকে সুযোগ দেওয়ার জন্য এই সিলেটের পাথর তুলতে দেওয়া হচ্ছে না। এখন পাথর তোলা হলো, এখন দেখা যাচ্ছে আরেকটা চক্র এই বিভিন্ন যার যে সময় যে পারে সে সুযোগ সুবিধা নিতে চাইবে। সাইদ চৌধুরী টিপু, আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই। যেহেতু সাদা পাথরটি এটি একটি সীমান্তবর্তী এলাকা, এখানে কিন্তু বিজেপির 3টি বিওপি এখানে দায়িত্বরত আছে। এই 3টি বিজেপির যে বিওপি আছে, বিজেপির এখানে দায়বদ্ধতা আপনি কতটুকু দেখছেন সাদা পাথর রক্ষার্থে? আসলে তাদের দায়বদ্ধতা আছে, তাদের দায়বদ্ধতা তারা পাশ কাটিয়ে যেতে পারে না। যেমন আগেই ফখরুদ্দিন বলছিলেন যে এখানে যে পর্যটকরা, এটা একটা সীমান্তবর্তী এলাকা, এখানে নিরাপত্তাটা আলাদা, যে পর্যটকরা কত দূর যাবেন সেটাও তাদের বলে দেওয়া হয় না। এটা কিন্তু নিরাপত্তার বিষয়, দুইটা দেশের সম্পর্ক। এখানে যদি একটু বেখেয়ালে চলে সে হয়তো তার উপর গুলিও হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এইখানে 3টি বিওপি ক্যাম্প আছে, কালাসাদেক, কালাইরাগ, সাদা পাথর। তো আমরা যে প্রশাসনের নাকের ডগায় বলতে বলা যাবে না, এটাকে বলতে হবে প্রশাসনের পেটের ভেতরে। কারণ এই 3টি, আমরা এই দিকে 3 দিকে 3টি বিওপি আছে, একেবারে মধ্যখানে হচ্ছে সাদা পাথর। তারা যদি এটা রক্ষা করতে না পারে বা এখানে তাদের যে ভূমিকা আছে তারা এড়ানোর কোনো সুযোগ নাই। এবং মনে করি বিজেপির দায়ভার। এখানে 3টি বিওপি আছে, একদম 3টি বিওপির মধ্যখানে হচ্ছে এই সাদা পাথরের অবস্থান। তারা যদি ঘুমিয়ে থাকেন, আসলে এই যে স্থানীয়রা যদি সজাগ থাকে তাহলে সাদা পাথরকে রক্ষা করতে হবে না। সবাইকে সজাগ থাকতে হবে, যেমন স্থানীয়দের সজাগ থাকতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীদের সজাগ থাকতে হবে, প্রশাসনকে সজাগ থাকতে হবে। সবাই যদি সজাগ থাকে তাহলে হয়তো রক্ষা করা যেত সাদা পাথরকে, সাদা পাথরের এই সৌন্দর্য হয়তো রক্ষা পেত সবাই সজাগ থাকলে। ফখরুদ্দিন, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে লুটপাট হয়েছে সাদা পাথরের, এই সাদা পাথর কি পূর্ণরূপে ফিরে আসার কোনো সম্ভাবনা আছে কিনা? একমাত্র সম্ভাবনা আছে যদি প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এখন এই মুহূর্তে এটা রক্ষা করে বা নিরাপত্তা দেয়, তাহলে পাহাড়ি ঢলে এই পাথরটা আবার পরিপূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। যদি এরপরে যদি কোনো কিছু হয়ে থাকে বা আরো যদি আহরণ বা লুটপাট হয়, তাহলে আর ফিরে পাওয়ার সম্ভাবনা কমই থাকছে। প্রিয় দর্শক, আমরা সিলেটের সাদা পাথরের একেবারে স্পটে আছি এবং এই সাদা পাথর 5 আগস্টের পর থেকে গতকাল পর্যন্ত যে পরিমাণ লুটপাট হয়েছে, সেই লুটপাটের যে সৌন্দর্য হারিয়েছে সাদা পাথর, সেটি ফিরে আসবে এমনটি আসলে প্রত্যাশা করছেন এখানকার স্থানীয়রা। তারা যেমনটি বলছেন যে এই সাদা পাথরে যদি আপাতত লুটপাট বন্ধ থাকে তাহলে বন্যার মৌসুমে হয়তোবা ইন্ডিয়া থেকে বা ভারত থেকে পাথরগুলো আবারও পরিপূর্ণ রূপ এই সাদা পাথরের ধারণ করবে।